চট্টগ্রামে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি নিয়ে আবারও আলোচনা সমালোচনা চলছে। দেয়াল লিখন কেন্দ্র করে চট্টগ্রামে সরকারি সিটি কলেজ ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের জেরে ছাত্র রাজনীতিতে ছড়িয়ে পড়েছে উত্তাপ। একই ঘটনাকে কেন্দ্র করে পাবনা ও সবশেষ বৃহস্পতিবার রাতে ফেসবুকে ফটোকার্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দেয় উত্তেজনা। ছাত্র রাজনীতি সম্পর্কে আপনার মনোভাব জানতে চাই। আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় বলেছি, লেজুর ভিত্তির যে ছাত্র রাজনীতি, এটির বিপক্ষে আমরা বরাবরের মতো। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের যে ছাত্র সংগঠনগুলো রাখে, এগুলো অনেকটা লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়, যেটা আসলে ছাত্রদের জন্য ক্ষতিকর, দেশের জন্য আমরা মনে করি ক্ষতিকর। ছাত্ররা রাজনীতি করবে, কিন্তু সে রাজনীতি হবে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে ঘিরে কিংবা জাতীয় কোনো ইস্যুকে ঘিরে। তাদের সে রাজনীতি কোনো প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর লেজুরবৃত্তির মধ্য দিয়ে হবে না, বা সেগুলোর অঙ্গ সংগঠন হিসাবে কাজ করবে না। যদি হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় যে এ সমস্ত দলগুলোর সাথে তাদের সম্পৃক্ততার কারণে তারা তাদের আচরণগত যে আপনার ভয়াবহতা সেটা কিন্তু ফুটে ওঠে বিভিন্ন সময়। খুব স্বাভাবিক, ছাত্র জীবনে যখন তাদের গিভ অ্যান্ড টেকের মতো একটা রাস্তা ওপেন হয়, সে কোনো দলকে সার্ভ করবে, দল তাকে কিছু দিবে, তখন আসলে তার জন্য ক্ষতির কারণ হয় এটি, এবং মাঝখানের একটা পরিবেশ বা আবহ তৈরি হয়। আমরা দেখেছি বিভিন্ন সময়ে ছাত্ররা নিজেদের মধ্যে নিজেদের মতো করে যে রাজনীতি করে সেটা জাতিকে অনেক বেশি উপকার পৌঁছায়। সেটার ফলে দেশ এবং দেশের মানুষ উপকার পায়, তারা উপকার পায়। কিন্তু লেজুরবৃত্তির রাজনীতির ফলে দেশে উপকার হয়, এর নজির খুব একটা আমরা দেখি না। হ্যাঁ, দলগুলোর উপকার হয়। এজন্য সব দলগুলো এই ব্যাপারে অন্তত একমত হওয়া উচিত যে ছাত্ররা রাজনীতি করবে, কিন্তু সে রাজনীতি হবে তাদের ইস্যু বা জাতীয় ইস্যুকে কেন্দ্র করে, উম্মার ইস্যুকে কেন্দ্র করে। তাদের সে রাজনীতিটা প্রচলিত দলগুলোর যে লেজুরবৃত্তির রাজনীতি বা সেগুলোর অঙ্গ সংগঠনের রাজনীতি, সেটি বন্ধ হওয়া উচিত। এটি বন্ধ হলে অনেক হানাহানি, অনেক অনাচার, অনেক মাস্তানি এবং অনাকাঙ্ক্ষিত বিষয় কিন্তু থেমে যাবে। এটা আমাদের বিশ্বাস এবং ধারণা, এবং আমার মনে হয় যে দেশের সাধারণ মানুষের বেশিরভাগই ছাত্র রাজনীতি এভাবে চায় না। একজন অভিভাবক তার সন্তানকে ইউনিভার্সিটিতে পাঠান, তার সবচেয়ে বড় আতঙ্কের বিষয় যেটি, সেটা হলো এই ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতির যে সমস্ত রথী মহারথী হয়ে ওঠা ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদের কারণে নিজের সন্তান বলির পাঠা হয় কিনা, সেটা তাদের চিন্তার সবচেয়ে বড় কারণ থাকে। যখন যারা ক্ষমতায় থাকে তারা তখন তাদের দলীয় স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করার জন্য জোর করা, বল প্রয়োগ করা, এই বিষয়গুলো আমাদের দেশে ওপেন সিক্রেট, এবং এগুলো আসলে তেমন কোনো প্রতিকার নেই। আপনি বলবেন যে এগুলো প্রতিকার করি, সেটা আসলে খুব একটা বাস্তবসম্মত কোনো প্রতিকার নেই আমার দেশে বাস্তবতা। সবচেয়ে বড় কথা হলো এটার প্রয়োজনটা কি? একজন ছাত্র তিনি তো কোনো একটা দলকে সাপোর্ট করতেই পারেন, সেটা তার ব্যাপার। কিন্তু এই ফরম্যাটে তারা কাজ করার ফলে জাতির কি ফায়দাটা হলো গত ৫০ বছর ধরে? এজন্য আমার মনে হয় এই জায়গাটা আমাদের নতুন করে ভাবা উচিত, এবং আ একটা চক্রের মধ্যে আমরা আসলে যুগ, যুগ ধরে ঘুরতে পারি না। আমাদের প্রয়োজন ইতিবাচক পরিবর্তনগুলোকে ওয়েলকাম করা। আমি আশা করব সংশ্লিষ্ট যারা আছেন সব রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে সদিচ্ছার আ প্রকাশ তারা ঘটাবেন। আমার বোন জামাই ফ্রান্স প্রবাসী, সমকামী সমর্থন করেন। আমার বোনের ধর্মকর্মে বাধা দেন। ভাগিনাকে কোরআন ও ইসলাম শিক্ষা দিতে দেন না, এবং বলে ও বড় হয়ে নিজ ইচ্ছায় কোনো ধর্ম পছন্দ করলে সেটা ওর ব্যাপার। আমার বোন তার থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য খোলা তালাক চাচ্ছে, কিন্তু সে দিতে অস্বীকার করছে। এখন কি মামলা করে তার থেকে বিচ্ছিন্ন হতে পারবে? প্রথম কথা হলো, পশ্চিমা বিভিন্ন আইডিওলজি দ্বারা আমাদের অনেক মুসলিম ভাই বোনরা প্রভাবিত। শিশুদেরকে স্বাধীনতা বা ইচ্ছাধিকার দেওয়ার নাম করে শিশুদেরকে খুবই কৌশলে ইসলাম থেকে বের করবার বা দূরে সরাবার সবচেয়ে বড় দুর্বিসন্ধিমূলক কাজটা তারা করে যাচ্ছে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করব যে আহ, শিশুদেরকে মেরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এইটা নিয়ে তাদের ওই পরিমাণ কনসার্ন নাই, যে পরিমাণ কনসার্ন হলো কোনো শিশু, মুসলিম শিশুকে তার বাপ মা হয়তো জোর করেছে নামাজের জন্য অথবা হিজাব করার জন্য, এটা দিয়ে বিশাল তার অধিকার খর্ব হয়ে গেছে। কিন্তু আপনি দেখবেন যে শিশুদেরকে মারার বিষয়টা একটি বিচ্ছিন্ন কোনো ঘটনা না, অনবরত ঘটছে। কিন্তু এগুলোর ব্যাপারে তাদের তেমন কোনো সিরিয়াসনেস নাই। এর বাইরে মাদেরকে, কর্মজীবী মাদেরকে কর্মে উদ্বুদ্ধ করে শিশুদেরকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করছে, এবং তাদেরকে যেভাবে ছোটবেলায় একেবারে, একেবারে জীবনের শৈশবের একেবারে শুরুর যে সময়টা, সে সময়টাতে মায়ের স্নেহ থেকে তারা যে বঞ্চিত করছে,
এটা যে শিশুদের সবচেয়ে বড় অধিকার লঙ্ঘন হচ্ছে, তাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ হচ্ছে, পশ্চিমে শিশুরা ডিপ্রেসড হয়ে বড় হয়ে উঠছে, ত্রুটিপূর্ণভাবে স্বাস্থ্য শারীরিকভাবে, মানসিকভাবে তারা অসুস্থ হয়ে, অস্বাভাবিক হয়ে বড় হয়ে উঠছে। ঘরে, ঘরে শিশুদের আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে বাড়ছে। এই বিষয়গুলো নিয়ে তাদের ভাববার কোনো ফুরসত নেই। আমাদের অনেক মুসলমান ভাইরা বা মুসলমান পরিবারের সন্তান সে সমস্ত জায়গায় তাদের এই মুখরোচক অনেক বলিতে খুব সহজে পটে যান এবং তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। পরিবার ব্যবস্থাপনা ভেঙে দেওয়া, বিশেষ করে মুসলমানদের মধ্যে শিশুদের, তরুণদের, কিশোরদের মধ্যে দিনী চেতনা অনেক বেশি। এটাকে ভাঙার জন্য তারা যত আয়োজন আছে সেটা তারা করছে। এখন আপনার ভগ্নিপতি সেখানকার যে কালচার সেটা দ্বারা প্রভাবিত হয়ে তিনি যা করছেন, তার যে অবস্থান আপনি যেটুকু বর্ণনা করেছেন এটুকু যদি সত্য হয়, তাহলে তিনি আসলে ইসলামের মধ্যেই নেই। তারপরও আমি বলব তার বিষয়ে আপনি কোনো একজন আলেমের সাথে সাক্ষাৎ করে এই জিনিসটাকে নিশ্চিত করুন যে তিনি আসলে মুসলিম আছেন কিনা। তিনি যদি নিজেকে মুসলিম পরিচয় না দেন অথবা ইসলাম এর সত্যতার ব্যাপারে তার কোনো সন্দেহ থাকে, অন্য ধর্ম আর ইসলাম ধর্মকে এক মনে করে, তার আচার আচরণ থেকে যেটা বোঝা যাচ্ছে, এরকমটা যদি নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে আপনার বোনের বৈবাহিক সম্পর্ক এমনিতেই নেই। কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন যদি মোরতাদ হয়ে যান বা নাস্তিক হয়ে যান বা ইসলাম থেকে বের হয়ে যান, তখন স্বামী স্ত্রীর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছেদ ঘটে যায়। তাহলে সেক্ষেত্রে এখন আর তালাক নেওয়ার বা তার কাছ থেকে খোলা তালাক নেওয়ার পারমিশন নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ইদ্যতের সময়টা পার করার পর আপনার বোন চাইলে অন্য কোথাও বিয়ে বসতে পারেন। তবে বিষয়টি যেহেতু খুবই স্পর্শকাতর একটি সংসার টেকা না টেকার ব্যাপার, এজন্য তার অবস্থানটাকে আরেকটু ক্লিয়ার করে, আরেকটু পরিষ্কার করে তারপরে আপনার বোন এই সিদ্ধান্তে যেতে পারেন।